হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওয়াট দ্য পিচে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি ওয়াট দ্য পিচ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিন্ন একটা টপিক নিয়ে বেসিক্যালি কথা বলতে চলে আসলাম। ভিন্ন টপিক হলেও রেলেভেন্সটা আছে আমাদের। এই যে 2027 সালে যে অক্টোবর নভেম্বরে বিশ্বকাপটা হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, সেই বিশ্বকাপটা ওডিআই বিশ্বকাপটাকে নিয়ে। এবং এই ওডিআই বিশ্বকাপে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছে। ডেফিনেটলি ওডিআই দলটাকে নিয়ে আমরা মিডল অর্ডারের একটা এক্সপেরিমেন্ট দেখতে পেয়েছি ডেফিনেটলি। তার পাশাপাশি মিরপুরের এই পাকিস্তানের বিপক্ষে 3টা ওডিআইতে আরও একটা এক্সপেরিমেন্ট দেখতে পেরেছি। সেই এক্সপেরিমেন্টটা ডেফিনেটলি পিচ এবং কন্ডিশন অনুযায়ী হয়েছে, এবং সেই এক্সপেরিমেন্টটা হয়েছে বেসিক্যালি আমাদের স্পিন ডিপার্টমেন্টে। আমরা স্পিন ডিপার্টমেন্টে এবার পাকিস্তানের সাথে ওডিআই সিরিজে মাত্র দুজন স্পিনার দেখেছি। একজন হচ্ছে মেহেদী মিরাজ, দি ক্যাপ্টেন, তিনি তো অবশ্যই থাকবেন। অপরদিকে শুধুমাত্র রিশাদ হোসেনকে কিন্তু দলভুক্ত করা হয়েছে এই সিরিজটার জন্য, মানে হয়েছিল সো এই সিরিজটার জন্য। এবং আমরা দেখেছি যে এই দুজনই স্পিন ডিপার্টমেন্টটা সামলেছেন। মাঝে মধ্যে সেখানে সাইফ, তিনিও হাত ঘুরিয়েছেন খানিকটা। সো 27 বিশ্বকাপটা হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকায়। সো সেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশনটা আমরা সবাই জানি। দক্ষিণ আফ্রিকার যেই মানে বিশাল বিশাল ভেন্যুগুলোতে খেলা হয়, সেই ভেন্যুগুলো বেসিক্যালি হচ্ছে পেস ফ্রেন্ডলি ভেন্যু, পিচ কন্ডিশন যেটাই বলি না কেন। সো সেই কন্ডিশনেও আমরা এই দুজন স্পিনারের এক্সপেরিমেন্টেই যাব কিনা, নাকি আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করব। স্পেশালি এরকম পেস ফ্রেন্ডলি পিচে মাঝে মধ্যে কিন্তু আপনার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের প্রয়োজনীয়তাটা খুব বেশি হয়ে পড়ে, এবং সেই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের তালিকাটা কিন্তু বাংলাদেশের মোটামুটি স্ট্রং বলে আমার আপনার কাছে ডেফিনেটলি মনে হয়। কারণ আমরা শেষ কয়েক বছরে দেখেছি নাসুম, তানভীর এদেরকে দিয়েই চালিয়ে নিতে। মাঝে মধ্যে আমরা তাইজুলকে দিয়েও চেষ্টা করেছি, বাট তাইজুলকে আপাতত সেই সিনারিওর বাইরে রাখতেই হচ্ছে। আরেকজন বোলার যাকে নিয়ে বাংলাদেশ দল স্বপ্ন দেখতে পারে এবং যার মধ্যে ওই পোটেনশিয়ালিটিটা আছে, স্পেশালি ওডিআই এই ফরম্যাটটার জন্য একটা ভালো রিসোর্স হতে বাংলাদেশ দলের, এই 2027 বিশ্বকাপকে সামনে রেখে। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে আমার অবশ্যই বলে নিতে হবে যে দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমরা অনেক অনেক স্পিনার নিয়ে যাওয়ার লাক্সারিটা করতে পারবো না ডেফিনেটলি। পেস ফ্রেন্ডলি উইকেট আমরা আগেই বলেছি, তার উপরে বাহাতি স্পিনারদের রেকর্ড দক্ষিণ আফ্রিকায় কিন্তু মানে সবগুলো ভেন্যুতে, আমি যদি বলি প্রমিনেন্ট কয়েকটা ভেন্যুতে, খুব বেশি ভালো না। সো সেই তর্কে বা বিতর্কে যাওয়ার আগে আমি সেই বোলারটার নাম বলতে চাই যিনি কিনা এই লাইন আপটাতে বা এই সার্কেলটাতে আসার জন্য এই সময় একদম উপযোগী, যিনি কিনা ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন শেষ কয়েকটা বছর। ইয়েস, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নন, তার নামটা বাংলাদেশ ক্রিকেটে অনেক অনেক পরিচিত। তার নামের সিনিয়র একজন আছেন অবশ্যই, তার নামটা হচ্ছে রকিবুল হাসান। ইয়েস, রকিবুল হাসান জুনিয়র হিসেবে আমরা চিনি, বিকজ রকিবুল হাসান আমাদের যেই সিনিয়র ক্রিকেটার আছেন বাংলাদেশ দলের, একদম শুরুর দিকে বহু ইতিহাসের সাক্ষী তিনি, এবং এই মুহূর্তে ম্যাক্সিমাম জায়গায় ম্যাচ রেফারের দায়িত্ব পালন করেন। সো তার নামেরই একটা ইতিহাস আছে ডেফিনেটলি। সো সেই ক্রিকেটারটা বা বোলারটা, লেফট আর্ম অর্থোডক্স বোলারটা হচ্ছে আমার পছন্দের রকিবুল হাসান জুনিয়র। ডেফিনেটলি রকিবুলের বোলিং আমার দেখার সৌভাগ্য হয়েছে এনসিএল টি20-তে, সিলেটের মাটিতে। তারপরে দেখার সুযোগ হয়েছে অবশ্যই ডিপিএল এ, ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা ওয়ানডে ফরম্যাটে হয়, এবং সেই ওয়ানডে ফরম্যাটে হওয়া টুর্নামেন্টটা ওডিআইতে প্লেয়ারদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক বড় একটা মঞ্চ। ঢাকার সবগুলো ক্লাবগুলো, মানে সবগুলো ক্লাব একসাথে হয়ে প্রতিযোগিতা করে এখানে। এবং আবাহনী লিমিটেড, যার এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আছে। সো এই আবাহনীর হয়ে শেষ মৌসুমটা দুর্দান্ত গেছে রকিবুল হাসান জুনিয়রের। তিনি 30টা উইকেট নিয়ে জয়েন্টলি হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকায় ছিলেন, সে নাম্বার 1-2-তে। মোসাদ্দেক সৈকত 30টা উইকেট পেয়েছেন, জাস্ট তার স্ট্রাইক রেটটা রকিবুলের চেয়ে একটু ভালো, মানে একদম একটু বলা যায়। সো সেই খাতে তিনি একটু এগিয়ে মোসাদ্দেকের সাথে 30টা উইকেট নিয়ে যৌথভাবে টপে আছে। 16টা ম্যাচ খেলে 30টা উইকেট, দুর্দান্ত পারফরমেন্স গেছেন। এবং আপনারা যদি বলে থাকেন যে আমি শুধুমাত্র এই মৌসুমে ডিপিএল এর পারফরমেন্স দেখে রকিবুলকে দলে নেওয়ার জন্য বলছি, তা নয়। তার নামের মতো বিখ্যাত তিনি নিজেও, কারণ তিনি বাংলাদেশের পুরুষের দলের হয়ে একমাত্র যেই বৈশ্বিক শিরোপাটা আছে সেটা আন্ডার-19 লেভেলে ডেফিনেটলি জয়লাভ করেছেন। সে আকবর আলী নেতৃত্বাধীন 2020 সালে আমাদের সেই ট্রিউম্ফটা, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ট্রিউম্ফ, সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে কিন্তু তিনি বোলিং করে দুর্দান্ত একটা অবদান রেখেছেন বাংলাদেশের বৈশ্বিক সেই ট্রফিটা জয় একমাত্র। সো ডেফিনেটলি রকিবুলকে নিয়ে আরো অনেক আগে থেকে চর্চা হয়ে আসছে। 2019 সালে তিনি প্রথম ডিপিএল এ ডেবু করেন, মাত্র 3টা ম্যাচ খেলেন তিনি, 3টা উইকেট পান।
2020-21 ডিপিএলটা কোভিডের কারণে পোস্টপোন হয়। 2022 ডিপিএল এ তিনি কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন 29টা উইকেট নিয়ে। 2023 এবং 24 মৌসুমে তিনি ম্যাচ খেলেছেন কম, 10 ম্যাচ খেলে 12টা উইকেট 2023 সালের ডিপিএল এ, এবং 24 সালের ডিপিএল এ 5 ম্যাচ খেলে 9টা উইকেট তার। তারপরে তো বললামই ডিপিএল 2025-এ যেটা হয়ে গেল, আবাহন লিমিট চ্যাম্পিয়ন হয়েছে হান্নান সরকারের অধীনে। সো সেখানে তিনি 30টা উইকেট নিয়েছেন, জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার, যেটা বললাম মোসাদ্দেকের সাথে। তার বাদ বাকি পারফরমেন্স গুলো কেমন যদি আমি বলি, তিনি সর্বশেষ খেলেছেন সেই বিসিএল যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ, যেটা নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং সাউথ জোনের মধ্যকার হয়েছে, এবং সেখানেই রকিবুল সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের মধ্যে। বাকি যে দুজনের নাম বললাম, নাসুম এবং তানভীর, যদিও তিনি তাদের চেয়ে একটা ম্যাচ বেশি খেলার সুযোগ পেয়েছেন সেই ফাইনালের কারণে, রকিবুল সেই 4 ম্যাচে 5টা উইকেট নিয়েছেন, 4.45 তার ইকোনমি রেট। নাসুম 3 ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, তানভীর 3 ম্যাচে 3টা উইকেট পেয়েছেন। সো এই ছিল তার সর্বশেষ যে আপডেটটা বা খেলার স্ট্যাটাসটা তার। আমি যদি আরো একটু ব্রডার ক্যানভাসে যাই, রকিবুলের লিস্ট এ ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। 51 ইনিংসে তিনি 112 উইকেট পেয়েছেন 22 এভারেজে এবং 32 স্ট্রাইক রেটে, 4.04 ইকোনমি রেটে, যেখানে তানভীর এবং নাসুম তার চাইতেও আগে থেকে সেই লিস্ট এ খেলছেন। 124 ইনিংসে 184 উইকেট তানভীরের, নাসুমের 118 ইনিংসে 158টা উইকেট সেখানে। যদি আমি তানভীর এবং নাসুমের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দেখি, তানভীরের কিন্তু ইতোমধ্যে ওডিআইতে 5টা উইকেট হল আছে একটা ইনিংসে ডেফিনেটলি, এবং তিনি খানিকটা এগিয়েও থাকবেন নাসুমের চেয়ে। ভেরি ভেরি গুড এভারেজ, স্ট্রাইক রেটটাও বেশ ভালো নাসুমের চাইতে। নাসুম অনেকটা ম্যাচ পার উইকেট নেন এরকম একটা অবস্থা, এবং উইকেটের ট্যালিটাও খুব একটা বেশি নয় নাসুমের। সো নাসুমকে আমরা প্রায় দেখি টি-20 সেটআপে বেশি অভ্যস্ত হয়ে বোলিংটা করতে, তানভীরকে দেখি আমরা ওডিআইতে বেশি তিনি নিয়মিত হচ্ছেন শেষ একটা বছর। এইখানে আমার কথা হচ্ছে যে রকিবুল জুনিয়রকে বাজিয়ে দেখার জন্য আসন্ন নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম হতে পারে। সেখানে চট্টগ্রামে খেলা হবে মিরপুরের পাশাপাশি, মিরপুরে প্রথম দুটা ওডিআই, তারপরের ওডিআইটা চট্টগ্রামে আবার টি-20 দুটা, তারপর শেষ এই টি-20টা মিরপুরে। সো এখানে কিন্তু ভালো একটা জায়গা পাবেন। স্পেশালি চট্টগ্রামের কথা যদি আমি বলি, কাইন্ড অফ একটু বাউন্সি উইকেট হয়, ট্রু উইকেট হয় সেখানে, এবং ব্যাটারদের জন্য সেখানে একটু সার্ভাইভ করা ইজিয়ার হয়। বোলারদের জন্য ডেফিনেটলি জুস থাকে সেখানে, এবং সেখানে তারা বেশ ভালো গ্রিপ আদায় করতে পারে সেই স্পিনারদের কথা যদি আমি বলে থাকি, এবং এটা শীতকালের একদম শেষ মৌসুম। সো এই মৌসুমে বাঁহাতি স্পিনারদের সেই কার্যকারিতাটা আরো বেশিভাবে টের পাওয়া যায় সেই ফ্লাড লাইটে। সো ডেফিনেটলি তানভীর এর পাশাপাশি আই থিঙ্ক রকিবুল জুনিয়রকে অ্যাটলিস্ট এই সিরিজটাতে বাজিয়ে দেখার এটাই কিন্তু প্রাইম টাইম, কারণ রকিবুল জুনিয়র টানা ডোমেস্টিক লেভেলে বাংলাদেশের হয়ে পারফর্ম করছে বিভিন্ন বয়সভিত্তিক দলে, বিভিন্ন মানে এই যে সেন্ট্রাল জোন, সাউথ জোন, এই সকল টুর্নামেন্টেও। সো সবকিছু মিলিয়ে আই থিঙ্ক রকিবুল একটা সুযোগ পেতেই পারেন, কারণ দক্ষিণ আফ্রিকাগামী সেই দলটাতে আমার মনে হয় মিরাজ এবং রিশাদের পাশাপাশি আমরা আর একজন বাঁহাতি স্পিনার এফোর্ড করতে পারবো। কেন এফোর্ড করতে পারবো বলছি, দক্ষিণ আফ্রিকার যেই বিখ্যাত প্রমিনেন্ট ভেন্যুগুলো আছে, সেই ভেন্যুগুলোতে কিন্তু বাঁহাতি স্পিনারের ট্র্যাক রেকর্ডটা খুব একটা ভালো না। সেখানে ডারবানে 43 জন বোলার এখন পর্যন্ত বোলিং করেছেন বাঁহাতি স্পিনার, আমি এদের কথা বলছি, 39টা উইকেট তারা পেয়েছেন 43 বোলার্স। কেপটাউনে 39 জন বোলার বোলিং করে 40টা উইকেট নিয়েছেন। জোহানেসবার্গে, যেখানে বলা হয় পেসারদের স্বর্গ এবং রানের স্বর্গ, মানে সেই জায়গাটা, 47 জন বাঁহাতি অর্থোডক্স স্পিনার বোলিং করে 54টা উইকেট পেয়েছেন। সেঞ্চুরিয়ানে 45 জন বোলার 65টা উইকেট। ইস্ট লন্ডন, সেখানে 30 জন বোলার 35টা উইকেট নিয়েছেন। বেনোনিতে 24 জন বোলার 25টা উইকেট নিয়েছেন। এবং পসেফস্ট্রুম, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল তাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলেছিল, এবং রকিবুল জুনিয়র 6 ম্যাচে 12টা উইকেট পেয়েছিলেন, সেই পসেফস্ট্রুমেও কিন্তু 30 জন বোলার 33টা উইকেট নিয়েছেন। সো আপনি বুঝতেই পারছেন যে বোলারদের সংখ্যার বিবেচনায় উইকেটটা কিন্তু খুব একটা বেশি নয় সেখানে, এবং আমরা 3 জন স্পিনারই হার্ডলি সেখানে ক্যারি করতে পারবো বা এফোর্ড করতে পারবো। সো আমরা যদি একটা হেলদি কম্পিটিশন গ্রো করতে চাই এই বাংলাদেশ ওডিআই সেটআপটাতে, আমার মনে হয় রকিবুল জুনিয়রের সেই সুযোগটা এখন প্রাপ্য। তিনি একটা সেখানে এক্সপেরিমেন্ট সুযোগ হতেই পারেন সেখানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের, যে তানভীরের পাশাপাশি আই গেস নাসুমকে যদি এক সাইডে রাখা হয় এবং তানভীরকেই বিবেচনা করা হয়, তানভীরের পাশাপাশি আমাদের আরেকজন ব্যাকআপ
দরকার হলেও সেখানে রকিবুল জুনিয়রকেই আই থিঙ্ক সেই ব্যাকআপে রেডি করা উচিত বা রেডি রাখা উচিত। সেখানে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন অবশ্যই। ওয়াট দ্য পিচে যে রকিবুলকে আপনারা যে ডোমেস্টিক লেভেলে পারফর্ম করতে দেখে এসেছেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিততে দেখেছেন, তাকে শেষ পর্যন্ত জাতীয় দলে দেখতে চান কিনা অ্যাজ আ পার্ট অফ এক্সপেরিমেন্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং অ্যাট লিস্ট। জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটা খোলাই আছে ওয়াট দ্য পিচের, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।